আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারাই সামনে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আমি ধারাবাহিকভাবে প্রতিটি পরিচ্ছেদের ভিডিও তোমাদের জন্য রেডি করছি, যেখানের মধ্যে তোমাদের অনেক সুন্দর করে দাগানো থাকবে যে কোন কোন বিষয়গুলো পরীক্ষায় হুবহু কমন পড়বে এবং কোথা কোথা থেকে প্রশ্ন আসবে। সাথে তোমাদেরকে ব্যাখ্যামূলক প্রশ্নের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দিব এবং সেগুলোর ব্যাখ্যা সহকারে দেওয়ার চেষ্টা করব। এবং এর পাশাপাশি একসাথে করে আমরা কিভাবে সহজে পড়তে পারি নোট থেকে আমরা পড়ার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। পরিচ্ছেদ ৭, ব্যঞ্জন ধ্বনি। এর পূর্বে আমরা ৬ পর্যন্ত আলোচনা করেছি, এখন ধারাবাহিকভাবে ৭ থেকে শুরু করছি। প্রতিটি লাইনের সুন্দর করে আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমাদের পুরো বিষয়টি ফুললি কমপ্লিট হয়ে যায়। উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ুপ্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে অন্তত ৪ ধরনের ভাগ করা যায়। কয় ধরনের? ৪ ধরনের। ধরনগুলো পরীক্ষায় খুবই কম আসে। প্রথম হলো উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন, দ্বিতীয় হলো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন, তৃতীয় হলো ধ্বনির কম্পন মাত্রা মানে কি পরিমাণ কম্পন হচ্ছে সেটা অনুসারে বিভাজন, ৪ ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন। এগুলোকে আমরা ধাপে ধাপে সুন্দর করে বর্ণনা করার চেষ্টা করব এবং যেভাবে সহজে বোঝা যায় এবং যে বিষয়গুলো পরীক্ষা হুবহু কমন পড়বে সেটি নিয়েও আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর দেখো, উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন হলো ৭ ভাগে করা হয়। বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হলো ব্যঞ্জনের উচ্চারণ স্থান। যদি এগুলো পরীক্ষায় আসবে না, আমরা পরীক্ষায় কি কি আসবে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে দেখব। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এখানে কয়েকটা ভাগ দিয়েছে, ৭টা ভাগ। সেগুলো আমরা যদি দেখি, ওষ্ঠ ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, ৬ কণ্ঠ ব্যঞ্জন, সাথে হলো কণ্ঠনালীয় ব্যঞ্জন। নিচে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর সাথে আমরা আমাদের যে ৭ম পরিচ্ছেদের যে ছোট নোটটি রয়েছে সেটি নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। একই সাথে আমাদের পড়া হয়ে যাবে খুবই সহজে। চলো, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কোন বাক প্রত্যঙ্গে অংশগ্রহণ মুখ্য, মানে তুমি যখন কোনো একটা শব্দ উচ্চারণ করবে তখন তোমার মুখের ভিতরে মানে বাক প্রত্যঙ্গের ভিতরে কোনো একটা অংশ থাকবে যেটা মুখ্য ভূমিকা পালন করবে, মানে ওইটা ছাড়া এই সাউন্ডটা উচ্চারণ করা কখনো সম্ভব নয়। কিন্তু এই ফুললি সাউন্ডটা উচ্চারণ করার জন্য আরেকটা সহায়ক থাকবে, মানে যেটার সাহায্য নিয়ে এই শব্দটা উচ্চারণ করা হয় সেটাকে বলা হয় গৌণ। মূল যেটা থাকবে মানে যার সাহায্যে উচ্চারণ করা হবে সেটা হলো মুখ্য বাক প্রত্যঙ্গ। এর পরবর্তীতে যার সাহায্য নেওয়া হবে তাকে বলা হয় গৌণ বাক প্রত্যঙ্গ। কোনো বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ নিচের সারিতে তা এখানে দেখানো হলো। এখানের মধ্যে তোমরা ওষ্ঠ ব্যঞ্জনটা একটু করে দেখে নিবে। ওষ্ঠ ব্যঞ্জন উচ্চারণ করার সময় নিচের ঠোঁটের ভূমিকা থাকে সবচেয়ে বেশি, মানে এটা হলো যে মুখ্য বাক প্রত্যঙ্গ যেটা প্রধান ভূমিকা পালন করে। এরপরে ওষ্ঠ ব্যঞ্জন উচ্চারণ করার সময় গৌণ মানে সহায়ক হিসাবে থাকে উপরের ঠোঁট। এভাবে করে এখানে আরো কয়েকটি আছে যেগুলো আমি গোল দাগ দিয়েছি, সেগুলো পরীক্ষায় বিগততে আসা প্রশ্নের মধ্যে থেকে, এবং এখান থেকে অত বেশি প্রশ্ন আসে না, তোমরা তাও তোমাদের সুবিধার জন্য একটু দেখে নিবে। এগুলা নিয়ে আমরা ব্যাখ্যামূলক আলোচনা করব এমসিকিউর সাথে অ্যাটাচ করে। এরপর তালব্যটা দেখতে পারো, তালব্যের মধ্যে মুখ্য হলো জিভের সামনের অংশ, এরপরে সহায়ক হলো শক্ত তালু। এরপরে চলো আমরা ডিরেক্ট এখানে চলে যাই। এই যে এই বিষয়টা আমরা পড়বো, এটার আগে আমরা একটা সহজ বিষয় সম্পর্কে জেনে নিব, যেমন ওষ্ঠ ব্যঞ্জন, ওষ্ঠ ব্যঞ্জনের পর দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, মূর্ধ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠনালীয় ব্যঞ্জন। এই যে এগুলো আছে এগুলো কিভাবে আমরা এত পড়া না পড়ে শর্টকাটে পড়ে ফেলতে পারি সেটা যদি আমরা দেখি আমাদের নোট থেকে। এটা আমার নিজের করা নোট, তোমরা এখান থেকে সহজে একেবারে সহজে পড়ে নিতে পারবে। এখানের মধ্যে দেখো, আমরা আগে প্রথমে ভাগ করেছি ৫ ভাগে, মানে উচ্চারণ স্থান অনুসারে আমরা ৫ ভাগে ভাগ করেছি। কণ্ঠ বা জিহ্বা মূল ব্যঞ্জন, এরপর হলো তালব্য, এরপর হলো মূর্ধ, এরপরে দন্ত, এরপর ওষ্ঠ। মনে রাখার জন্য তোমরা সহজে মনে রাখবে ক থেকে ম পর্যন্ত এই 25টা ব্যঞ্জনকে আমরা হুবহু মনে রাখতে পারি। প্রথমে তুমি মুখস্থ করবে কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ। কিভাবে মুখস্থ করবে? কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ, কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ। প্রথম 5টা করে। প্রথম এই 5টা হলো কি? কণ্ঠ ব্যঞ্জন, পরের 5টা হলো তালব্য ব্যঞ্জন, পরের 5টা হলো মূর্ধ ব্যঞ্জন, পরের 5টা হলো দন্ত ব্যঞ্জন, এর পরের 5টা হলো ওষ্ঠ ব্যঞ্জন। এগুলা একটু বাইরে থেকে আসে, এগুলো আমরা আলাদা করে শিখে বা মনে রাখার চেষ্টা করব। কিন্তু এই যে 25টা বর্ণ আছে এগুলা শেখার জন্য তোমাকে আহামরি কষ্ট করতে হবে না। যেমন কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ, ক থেকে ম পর্যন্ত 5টা করে, ঠিক আছে? পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব এখান থেকে। আগে আমরা বইয়ে যাই। প্রথমে এখানে বলা আছে ওষ্ঠ ব্যঞ্জন, তো ওষ্ঠ ব্যঞ্জন আমরা এখানের মধ্যে কোথায় দেখেছি? নিচে, তার মানে শেষের 5টা, প, ফ, ব, ভ, ম। তাহলে আমরা যদি এখানে মিলিয়ে দেখি, প, ফ, ব, ভ, ম,
এই 5টা হলো কি ব্যঞ্জন? ওষ্ঠ ব্যঞ্জন। তো এখান থেকে তুমি চাইলে কখনো এগুলো এইভাবে করে আলাদা আলাদা করে মুখস্থ করতে পারবে না। তোমার যদি চার্ট মনে থাকে তুমি অনায়াসে এগুলো মিলিয়ে পড়ে নিতে পারবে। যেমন এখানে কি লিখেছে আমরা যদি দেখি, যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটির কাছাকাছি, যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে ওষ্ঠ ব্যঞ্জন বলে। এটা একটু করে মনে রাখবে, আহামরি কিছু নেই, এটা থেকে প্রশ্ন খুবই কম হয়। এগুলোকে দ্বিত্ব ওষ্ঠ নামেও পরিচিত। এই যে ব্যঞ্জনগুলো আছে এটা কি নামেও পরিচিত? দ্বিত্ব ওষ্ঠ। এগুলো তুমি ভালো করে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হয়। এবং এই ধরনের শব্দগুলো কি আমরা জানি শেষ 5টা ছিল, যেমন প ফ ব ব ম, এগুলো হলো ওষ্ঠ ব্যঞ্জন। এর পরবর্তীতে আমরা যদি দেখি দন্ত ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জনের মধ্যে আমরা এখানে দেখো কিভাবে মুখস্থ করেছিলাম, কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত। তাহলে দন্ত হলো কি এর আগেরটা, তাহলে এর আগের 5টা কি কি ছিল? ত, থ, দ, দ, দন্ত্য ন। তাহলে আমরা যদি এখানে দেখি ত, থ, দ, দ, এখানের মধ্যে এই 4টা, তো এগুলো তুমি সহজে মনে রাখতে পারবে। এর পরবর্তীতে দন্তমূলীয় ব্যঞ্জন, এটা একটু এক্সট্রা করে মনে রাখবে। এটা মনে রাখবে কিভাবে? এখানের মধ্যে দন্ত্য ন, র, ল, দন্ত্য স, এগুলো সবগুলো হলো দন্তমূলীয় ব্যঞ্জন। এগুলো একটু এক্সট্রা করে মনে রাখার চেষ্টা করবে। যদিও এগুলোর মধ্যে এইগুলা এখানে আছে কিন্তু ওইভাবে করে দেওয়া নাই, তোমাদের বইতে যেভাবে আছে এভাবে মুখস্থ করলে তোমাদের জন্য বেশি ভালো হবে। এটা থেকেও খুবই কম প্রশ্ন আসে, বেশি প্রশ্ন আসে কোনগুলো থেকে সেগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দিব। এরপরে দেখো মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জনগুলো যদি আমরা দেখি, দন্তমূল ও তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম কি? মূর্ধা। এটা পরীক্ষায় আসতে পারে, এটা একটু ভালো করে দেখবে। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে বলা হয় মূর্ধা ব্যঞ্জন। টাকা, ঠেলাগাড়ি, এই শব্দগুলো তুমি তেমন একটা না দেখলেও হবে, তোমার অক্ষরগুলো দেখলে হবে। ট, ঠ, ড, ঢ, এগুলো হলো যে কি ব্যঞ্জন? মূর্ধ ব্যঞ্জন। আমরা যদি এখানের মধ্যে দেখি, এই যে মূর্ধ ব্যঞ্জন বা পশ্চাৎ দন্তমূলীয় ব্যঞ্জন হলো এগুলো। তাহলে এখানের মধ্যে আছে দেখো, এখানে এক্সট্রা করে কিন্তু আমি তোমাদেরকে এই যে বাকি যেগুলো আছে সেগুলোও দিয়েছি, যদিও এগুলো লাইনে মিলছে না, তাই এগুলো কি করে দেওয়া আছে? এক্সট্রা করে দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবে। কিন্তু এই 5টা তো তোমার পারার কথা, এই 5টা তো তোমার ভুল হওয়ার কথা না, কারণ আমরা কিভাবে মুখস্থ করেছি? কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ, ক থেকে ম পর্যন্ত 5টা করে। শুধু শেষের লাইনটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এরপর আমাদের এটাও গেল। এরপর হলো তালব্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জনও খুবই সহজ, আমরা জানি তালব্য ব্যঞ্জন হলো কণ্ঠ, তালব্য, তাই না? কণ্ঠ, তালব্য হলো পরের 5টা হবে, প্রথম 5টার পরের 5টা। তাহলে চ, ছ, বর্গীয় জ, জ, ইয়। এর পাশাপাশি এই 3টা বর্ণ আছে, এগুলো আমরা একটু দেখে নিব। তাহলে এখানের মধ্যে দেখো চ, ছ, বর্গীয় জ, এগুলো এখানেই আছে। শেষে এক্সট্রা করে তোমাদের বই শুধু একটা দিয়েছে, যদিও এখানে আরো বর্ণ হয়। কণ্ঠবর্ণ হলো কি? প্রথম 5টা। তাহলে ক থেকে ম পর্যন্ত হলো প্রথম 5টা কি বর্ণ? কণ্ঠবর্ণ। আমরা সেটা চার্ট দেখে সহজে মনে রাখতে পারছি। এর পরবর্তীতে দেখো এখানে বলা হয়েছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। কণ্ঠনালীয় ব্যঞ্জন আমরা এখানে শেষের মধ্যে একটা এক্সট্রা ওয়ার্ড দেখেছি কণ্ঠনালীয় ব্যঞ্জন, সেটা হলো হ। এটাও তুমি মনে রাখার চেষ্টা করো। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় টপিকে যাই। এখানে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন হলো 6 ভাগে ভাগ করা হয়। উচ্চারণের প্রকৃতি, এগুলাকে আমরা দেখব কিভাবে ভাগ করা হয়। ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট, জিভ, জিভমূল ইত্যাদি ভাগ প্রত্যঙ্গের আকৃতিগত পরিবর্তন হয়। কেমন পরিবর্তন হয়? আকৃতিগত পরিবর্তন হয়। এতে বায়ুপথে সৃষ্টি বাধার ধরন আলাদা হয়ে উচ্চারণের প্রকৃতি বদলে যায়। উচ্চারণের এই প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন আমরা এগুলো একেবারে সহজভাবে পড়ার চেষ্টা করব। স্পৃষ্ট ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন, উষ্ণ ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন, এরপরে হলো তাড়িত ব্যঞ্জন। আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো এখানের মধ্যে বইয়ের মধ্যে যেসব লাইনগুলো আমি সুন্দর করে তোমাদের জন্য অনেক গবেষণা করে আন্ডারলাইন করেছি, এখান থেকে প্রশ্ন আসে। এরকম তোমাদের এসএসসি লেভেলের যে বইগুলো আছে সবগুলো যদি পেতে চাও তাহলে তোমরা নিচে ডিসক্রিপশনে থাকা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে কথা বলে দেখতে পারো। আমরা খুবই স্বল্প মূল্যে তোমাদেরকে দাগানো বইগুলো দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। স্পৃষ্ট ব্যঞ্জন, স্পৃষ্ট ব্যঞ্জনকে 5 ভাগে ভাগ করা হয়, যদিও এখানের মধ্যে আগে আরো কিছু শব্দ ছিল, বর্তমানে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। মানে শেষে যে নাসিক্য বর্ণগুলো ছিল সেগুলো আগে স্পৃষ্ট ব্যঞ্জনে ছিল, আমরা এগুলো ধারাবাহিকভাবে বুঝতে পারবো। চলো আমরা এখান থেকে আগে একটু পড়ে নিই। যেসব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ পরস্পর স্পর্শে, যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গের পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে সেগুলোকে বলা হয় স্পৃষ্ট ব্যঞ্জন। এটা একটু তোমরা মনে রাখবে। এগুলো স্পর্শ ব্যঞ্জন ধ্বনি নামেও পরিচিত। এগুলোকে, এই স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনিগুলোকে 5 ভাগে ভাগ করা হয়। এই 5 ভাগটা এখান থেকে তোমাদের যাদেরই মনে রাখতে কষ্ট হয় তাদের জন্য একটা ছোট নিয়ম আছে। যেমন আমরা আগের মতো করে মুখস্থ করব, কণ্ঠ, তালু, মূর্ধ, দন্ত, ওষ্ঠ। নিচ থেকে মুখস্থ করার চেষ্টা করব, কারণ আমরা চার্টের মধ্যে যখন খেয়াল করেছি কণ্ঠ, তালু, মূর্ধ, দন্ত, ওষ্ঠ, তাহলে ক থেকে ম পর্যন্ত, ক থেকে কি পর্যন্ত? ম পর্যন্ত। শুধু
পার্থক্য হলো যে এই শেষের ওয়ার্ডটাকে বর্তমানে স্পৃষ্ট ব্যঞ্জন ধরা হয় না। তার মানে প্রথম চারটা এগুলো কি ব্যঞ্জন? স্পৃষ্ট ব্যঞ্জন। এখন আর তোমাকে ওইভাবে মুখস্থ করতে হবে না এটা স্পৃষ্ট ব্যঞ্জন ওইটা স্পৃষ্ট ব্যঞ্জন। মুখস্থ করার জন্য 1 2 3 4 5 আমরা এইভাবে করে সিরিয়াল উল্টা দিক থেকে মুখস্থ করতে পারি। কণ্ঠ, তালু, মূর্ধদন্ত, ওষ্ঠ, ক থেকে ম পর্যন্ত, শুধু শেষের ওয়ার্ডটা নাই। মানে 1 থেকে সিরিয়াল এখানে 5টা ওয়ার্ড আছে, শুধু 5 নাম্বার ওয়ার্ডটা কি নয়? স্পৃষ্ট ব্যঞ্জন নয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখো নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন আমরা এখানের মধ্যে দেখছি নাসিক্য ব্যঞ্জন হলো 5টা, মানে শেষের 5 নাম্বারটাকে আমরা কি বলছি? নাসিক্য ব্যঞ্জন বলছি। কিন্তু বর্তমানে তোমাদের বইয়ে নাসিক্য ব্যঞ্জন থেকে কয়েকটা ব্যঞ্জন সরিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানের মধ্যে মূর্ধন্যকে সরিয়ে দেওয়া হয়েছে এবং মূর্ধন্যর পাশাপাশি ইয় ব্যঞ্জনটাকেও কি করা হয়েছে? সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই দুইটা বাদে বাকি এই 3টা কি ব্যঞ্জন? এই 3টা হলো নাসিক্য ব্যঞ্জন। তোমাদের বই অনুসারে এই 3টাই দেওয়া আছে এবং এই 3টাকেই তোমরা নাসিক্য ব্যঞ্জন ধরবে, কারণ এইগুলো উচ্চারণ করার সময় বাতাস পুরোপুরি মুখ দিয়ে বের না হয়ে কিছুটা কি নাক দিয়ে বের হয়, তাই এগুলোকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন। উষ্ণ ব্যঞ্জন ধ্বনি। উষ্ণ ব্যঞ্জন হলো 3টা, দন্ত্যের স, তালব্যের স, হ, এই 3টা হলো উষ্ণ ব্যঞ্জন এবং এগুলাকে আবার আলাদা আলাদা করা হয়েছে। এই আলাদাগুলো তোমরা এখান থেকে তাহলে দেখতে পারো। উষ্ণ ব্যঞ্জন ধ্বনিগুলোকে দন্তমূলীয়, দন্ত্যের শকে কি বলা হয়? দন্তমূলীয় ব্যঞ্জন। এরপরে হলো যে কি? কণ্ঠমূলীয় হ। আমরা ওইখানে একটু আগেই দেখেছি এই 3টি ভাগে কি করে? ভাগ করে। এগুলোর মধ্যে দন্ত্যের স এবং তালিবের শকে আলাদা শীষ ব্যঞ্জনও বলা হয়। তাহলে আমরা এক্সট্রা করে আরো দুটো বর্ণ পেলাম যেগুলোকে কি বলে? শীষ ব্যঞ্জনও বলে। তাহলে দন্ত্যের স, তালিবের স, হ, এই 3টা হলো উষ্ণ ব্যঞ্জন। আবার দন্ত্যের স এবং তালিবের শকে কি বলে? শীষ ব্যঞ্জনও বলে, কারণ এগুলো উচ্চারণ করার সময় একটু শীষ বাঁশির মতো সাউন্ড বের হয়। এরপর সহজে মনে রাখবে পার্শ্বিক ব্যঞ্জন একটাই, সেটা হলো ল। পার্শ্বিক ব্যঞ্জন একটাই, সেটা হলো ল। এই লাইন থেকে এমসিকিউ আসতে পারে। কম্পিত ব্যঞ্জন মানে তোমার ভিতর কম্পন করে উঠবে। যেমন র, রটা আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের ভিতর কি? কম্পন করে ওঠে, কম্পিত হয়, তাই এটাকে কি বলা হয়? কম্পন ব্যঞ্জন বা কম্পিত ব্যঞ্জন বলা হয়। সহজে মনে রাখবে। এরপরে তাড়িত। তাড়িত ব্যঞ্জন হয় 2টা, ঢয় শূন্য ড আর ঢয় শূন্য ড। এই 2টা হলো কি? তাড়িত ব্যঞ্জন। এখানে তাড়িত ব্যঞ্জনগুলো দেওয়া আছে, সহজে মুখস্থ করে ফেলতে পারবে। আশা করছি এই যে পড়াগুলো তোমাদের এখন পরিচ্ছেদগুলো পড়তে তেমন একটা কষ্ট হবে না। আরো সহজ করে আমরা ঘোষ, অঘোষ এবং অল্পপ্রাণ, মহাপ্রাণ শিখবো, অনেক সহজ করে, যেটা আমাদের জন্য একেবারেই সহজ হবে। চলো আমরা এটা দেখে নিই। 3 নাম্বার, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের ধ্বনিদ্বারের বায়ু কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হলো ঘোষ, একটা হলো অঘোষ। ঘোষের সময় ধ্বনিদ্বার একটু বেশি কাঁপে এবং অঘোষের সময় একটু কম কাঁপে। আমরা যদি সহজে চার্ট থেকে পড়তে চাই তাহলে দেখো এই যে 5টা করে আমরা ব্যঞ্জন ভাগ করলাম, তার মধ্যে প্রথম দুইটা হলো অঘোষ। প্রথম 2টা কি? অঘোষ। এবং পরের 3টা হলো ঘোষ। পরের 3টা কি? ঘোষ। এখান থেকে তুমি সহজে চাইলে মনে রাখতে পারতেছো এখন শব্দ কোনগুলো অঘোষ কোনগুলো ঘোষ। কারণ এমনি যদি তুমি এখানে চার্ট অনুসারে মুখস্থ করতে যাও এই শব্দগুলো কখনোই তুমি মুখস্থ রাখতে পারবে না। একত শব্দগুলো উলট পালট করে দেওয়া আছে, এর উপর হলো যে এখানে গোছালো আকারে দেওয়া নেই, এভাবে মুখস্থ করা কখনোই সম্ভব না। তাহলে ঘোষ ব্যঞ্জন হলো কি? পরের 3টা। ঘোষ ব্যঞ্জন কোনটা? পরের 3টা। তাহলে ক থেকে ম পর্যন্ত সিরিয়ালের পরের 3টা হলো কি ব্যঞ্জন? ঘোষ ব্যঞ্জন। এবং প্রথম সারির গুলো হলো যে কি ব্যঞ্জন? অঘোষ ব্যঞ্জন। কি ব্যঞ্জন? অঘোষ ব্যঞ্জন। তাহলে এখান থেকে আমরা সহজে ঘোষ আর অঘোষ কি করতে পারলাম? চিনতে পারলাম। এই চারটা প্রয়োজনে তোমরা সুন্দর করে লিখে তোমাদের বইয়ের পৃষ্ঠার সাথে পিন করে ফেলবে। তাহলে অঘোষও আমরা সহজে চিনতে পারলাম যেখানে ধ্বনিদ্বার কম কম্পিত হয়, এবং ঘোষ ব্যঞ্জনও চিনতে পারলাম যেখানে ধ্বনিদ্বার বেশি কম্পিত হয়। প্রথম 2টা হলো যে অঘোষ, পরের 3টা হলো যে ঘোষ ব্যঞ্জন। এরপরে আসো ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ অনুযায়ী বিভাজন। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে আরো 2 ভাগে ভাগ করা হয়, একটা অল্পপ্রাণ একটা মহাপ্রাণ। মানে একটা উচ্চারণ করার সময় ফুসফুস থেকে নির্গত বাতাস অপেক্ষাকৃত কম হয় আর একটা সময় বেশি হয়, তাহলে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। অল্পপ্রাণ এবং মহাপ্রাণও আমরা অনেক সহজে চিনতে পারবো। চলো আমরা একটু দেখে নিই এখান থেকে। যেমন ধরো ক, ক উচ্চারণ করার সময় এবং খ, ক থেকে খয়ে দেখো মুখ থেকে বাতাস বেশি বের হচ্ছে। ক খ, তার মানে ক হলো অল্পপ্রাণ, অল্প বাতাস বের হচ্ছে, খ হলো মহাপ্রাণ, বেশি বাতাস বের হচ্ছে। সেম গ ঘ, চ ছ, বর্গীয় জ ঝ। তাহলে এই যে প্রথম সারি আছে মানে 1 নাম্বার সারি এবং 3 নাম্বার সারি। 1 নাম্বার আর 3 নাম্বার হলো কি? অল্পপ্রাণ। 1 নাম্বার আর 3 নাম্বার হলো অল্পপ্রাণ,
2 আর 4 হলো মহাপ্রাণ, 2 আর 4 কি মহাপ্রাণ। তাহলে এইভাবে করে আমরা সহজে এই শব্দগুলো মনে রাখতে পারবো। ওইখান থেকে যদি বই থেকে যদি পড়ো তুমি কখনোই শব্দগুলো মনে রাখতে পারবে না, এখান থেকে মনে থাকার কথাও না। এই শব্দগুলো এভাবে করে মনে রাখা যায়ও না। তাই আশা করছি তোমরা এগুলো পারবে। চলো আমরা এখন এমসিকিউতে চলে যাই। এই এমসিকিউ গুলো দেখবো আমরা, এমসিকিউ গুলোর পাশাপাশি ব্যাখ্যামূলক এমসিকিউ আলোচনাও দেখার চেষ্টা করব, যাতে আমাদের পুরো পরিচ্ছেদের যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমরা সহজে উত্তর করতে পারি। প্রথমে দেখো, গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে পরিচ্ছেদ 7-এর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি যাতে আমাদের কমন পড়ে। বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটিকে কি বলে? সেই জায়গাটিকে বলে ব্যঞ্জনের উচ্চারণ স্থান। কি বলে? উচ্চারণ স্থান। আমরা বইয়ের প্রথম লাইনে এটা দাগিয়েছি, সুন্দর করে আন্ডারলাইন করা আছে। এই ধরনের আন্ডারলাইন করা বই তোমাদের এসএসসি লেভেলের সবগুলো বই যদি পেতে যাও, যেখান থেকে শতভাগ তোমরা ইনশাল্লাহ কমন পাবে, একেবারে শতভাগ, এই বইগুলো এমনভাবে দাগানো আছে যেখান থেকে শতভাগ বোর্ড প্রশ্ন কমন পড়বে। তোমরা নিচে চাইলে আমরা খুবই অল্প দামে বইগুলো দিচ্ছি, তোমরা নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে, সেখান থেকে বইগুলো নিতে পারো। চলো আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই। এখানে বলেছে যেখানে বাধা পায় সেটাকে কি বলে? উচ্চারণ স্থান বলে। এই অনুসারে এগুলোকে 7 ভাগে ভাগ করা হয়। আমরা একটু আগেই পড়ার সময় খেয়াল করেছি যে 7 ভাগে ভাগ করা হয়। 2 নম্বরটা দেখো, দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ হলো জিবের ডগা। তাহলে উত্তর হবে খ নম্বরটা, জিবের ডগা। এর পরবর্তীতে এখানে আরো কিছু আছে, দেখো গৌণ বাক প্রত্যঙ্গের কথা এখানে লেখা আছে, উপরের পাটির দাঁত। এর পরবর্তীতে আমরা যদি আরো যাই, এখানের মধ্যে 3 নম্বরে কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিবের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি দন্তমূলীয় ব্যঞ্জন। সেটাকে কি বলি? দন্তমূলীয় ব্যঞ্জন বলি। এগুলা সবগুলো এখানে দেওয়া আছে। এখানে দন্তমূলীয় ব্যঞ্জন কোনগুলো সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বই এগুলো সুন্দর করে দাগানো আছে। দন্তমূলীয় ব্যঞ্জন এখানের মধ্যে দেওয়া আছে, দন্তমূলীয় ব্যঞ্জনগুলো এখানে দাগানো আছে, তোমরা চাইলে এখান থেকে ভালো করে পড়ে নিতে পারো। সবগুলো বই আমাদের কাছে আছে, তোমাদের যার যেটা প্রয়োজন সেটা কথা বলে তোমরা চাইলে নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজ থেকে কথা বলে নিতে পারো। আমরা অল্প দামে তোমাদেরকে বইগুলো দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। 4 নম্বরটা দেখো, তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে। তাহলে এটা হবে শশা, তালব্য ব্যঞ্জন ধ্বনি। তালব্য ব্যঞ্জন ধ্বনির মধ্যে আমরা দেখেছি তালব্য স ব্যবহার আছে। এই দেখো কণ্ঠ তালব্য, এখানের মধ্যে তালব্যস্বর ব্যবহার আছে। তাহলে এটা হলো যে কি শব্দ হবে? শশা। এগুলো সবগুলোই তোমাদেরকে আমি সুন্দর করে গুছিয়ে পড়িয়ে দিয়েছি, আশা করি এর বাইরে থেকে প্রশ্ন আসার কথা না। এরপরে দেখো পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কি হবে? ল। আমি তোমাদেরকে বইয়ে পড়ানোর সময় দেখিয়ে দিয়েছি পার্শ্বিক ব্যঞ্জন হলো একটাই, সেটা হলো কি? ল বর্ণ। কি বর্ণ? ল বর্ণ। এখানেও সুন্দর করে সেটা আন্ডারলাইন করা আছে। এর পরবর্তীতে দেখো 6 নম্বরে কোনটি তাড়িত ব্যঞ্জন? আমরা জানি ঢয়-শূন্য ড এবং ঢয়-শূন্য ড দুটোই হলো তাড়িত ব্যঞ্জন। এইখানের মধ্যে এগুলো উত্তর আছে, উত্তরগুলো দেখবে। এর পাশাপাশি এক্সট্রা করে তোমাদেরকে আরো কিছু দিয়েছি, যেমন মূর্ধন্য হলো মূর্ধ ব্যঞ্জন, এরপর তালব্য হলো উষ্ণ ব্যঞ্জন, র হলো কম্পিত ব্যঞ্জন, এগুলো এখানে দেওয়া আছে। এটা ঢয়-শূন্য ড হবে, এগুলো তোমরা একটু দেখে নিবে। এরপরে দেখো সাথে কোনগুলো ঘোষ ব্যঞ্জন? এখানের মধ্যে কোনটা ঘোষ? আমরা জানি প্রথম 2টা হলো যে অঘোষ, পরের 3টা হলো ঘোষ। তাহলে এখানে পরের 3টার মধ্যে যেমন ট ঠ প্রথম 2টা পরে, এটা হবে না। চ ছ এটাও হবে না। এরপরে দেখো প ফ ভ ভ, তাহলে উত্তর হবে ক নম্বরটা। উত্তর হবে কি? ক নম্বরটা। আমরা যদি সেটা চার্টে এখানে দেখতে চাই, যেমন এখানের মধ্যে ব ব, এটা হলো কি ব্যঞ্জন? এটা হলো ঘোষ ব্যঞ্জন। আমরা জানি পরের 3টা ছিল কি ব্যঞ্জন? ঘোষ ব্যঞ্জন। এভাবে করে আমরা সহজে আসলে বুঝে বুঝে পড়তে পারি, পড়াগুলো অত কঠিন না। তোমরা সহজে পড়তে চাইলে এভাবে করে তোমাদেরকে বুঝে পড়তে হবে। এরপর দেখো 8 নম্বরে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে আমরা জানি সেগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। সেগুলোকে কি বলা হয়? অল্প প্রাণ ধ্বনি বলে। এবং বেশি থাকলে সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। এখান থেকে আমরা এগুলো সহজে পড়তে পারছি। এর পরবর্তীতে দেখো এখানের মধ্যে কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? কম্পিত মানে যেটা উচ্চারণ করলে কম্পন হচ্ছে, এখানের মধ্যে সেটা হবে চানাচুর। র, র এটা কি করছে? কম্পন করছে। আমরা জানি কম্পিত ব্যঞ্জন একটাই, সেটা হলো র। এখান থেকে আমরা চাইলে এগুলো দেখে নিতে পারছি। এরপর 10 নম্বরে উচ্চারণ স্থান অনুযায়ী তালব্যস্ব কোন ধ্বনি? তালব্যস্ব, তালব্যস্বকে আমরা দেখেছি তালব্য ধ্বনি। তালব্যস্বকে কি বলে? তালব্য ধ্বনি। তাহলে তালব্য আছে এখানে, কারণ আমরা চার্টের মধ্যেই দেখেছি তালব্যস্ব। দেখো এখানের মধ্যে একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি এভাবে করে পড়ো তোমাদের এর বাইরে কখনো কখনো প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। তোমরা এখান থেকে চাইলে ভালো করে পড়ে নিতে পারো, পাশাপাশি অন্যান্য বইগুলো প্রয়োজন হলে আমাদের সাথে কথা বলে নিতে পারো। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি তোমাদের পরিচ্ছেদগুলো। ইনশাআল্লাহ আশা করছি এভাবে পড়ালে তোমাদের এটা অনেক বেশি কাজে আসবে। এই যে এখানের মধ্যে আমাদের 10টা এমসিকিউ ছিল, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এর পাশাপাশি আমরা এক্সট্রা করে এমসিকিউ আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।